হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু নিউক্লিয়াস একাডেমি। আজকে আমরা ক্লাস 10 এর লাইফ সায়েন্স জীবনের প্রবাহমানতা অর্থাৎ ক্রোমোজোম কোষ বিভাজন নিয়ে কথা বলবো। চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের নেক্সট টপিক, জীবনের প্রবাহমানতা। জীবনের প্রবাহমানতার ফার্স্ট হচ্ছে ক্রোমোজোম পড়ার আগে আমরা দেখব কোষ বিভাজন কাকে বলে। কোষ বিভাজন, কোষ বিভাজন কি? কোষ বিভাজন কিন্তু একটা প্রক্রিয়া, মনে রাখবে। কোষ বিভাজন যে প্রক্রিয়ায় একটি জনিত্রী কোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, অর্থাৎ একটা মাদার সেল থেকে যে দুটো ডটার সেল উৎপন্ন হবে। তো কোষ বিভাজন আমরা বলতে গেলে একটা ছবি যদি দেখি, একটু রাফ স্ট্রাকচার, যে একটা ধরে নাও কোষ, কোষটা প্রথমে কি বললাম, আকারে বৃদ্ধি পাবে। কোষটা আকারে ধরে নাও বৃদ্ধি পেলো, অর্থাৎ এখানে লিখে রাখছি এটা কোষের আকার বৃদ্ধি। আচ্ছা, এটাকে আমরা কি বললাম, জনিত্রী কোষ বা মাদার সেল। তারপরে যে দুটো কোষ উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলবো কি, অপত্য কোষ। তো এগুলো অপত্য কোষ বা ডটার সেল। তাহলে যে প্রক্রিয়ায় একটি জনিত্রী কোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয় সেই প্রক্রিয়াকে আমরা বলবো কোষ বিভাজন। কোষ বিভাজন প্রথম যে বিজ্ঞানী পর্যবেক্ষণ করেছিলেন এটি প্রাণীর দেহে, প্রাণীটার নাম হচ্ছে সালামান্ডার, মনে রাখবে, আর বিজ্ঞানীর নাম মনে রাখবে ফ্লেমিং। তাহলে বিজ্ঞানীর নামটাও একটু মনে রাখো, এখানে শর্ট কোশ্চেন এগুলো কিন্তু। বিজ্ঞানী ফ্লেমিং এর কথা মনে রাখতে হবে, আর হচ্ছে মনে রাখতে হবে প্রাণীর নাম, কোন প্রাণীতে প্রথম পর্যবেক্ষণ প্রাণী কোষে, তাহলে প্রাণীটার নাম হচ্ছে সালামান্ডার। ঠিক আছে। তা এই যে কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা বললাম না কোষের আকার বৃদ্ধি, তা হচ্ছে কোষ চক্র। কোষ চক্র কাকে বলবো? কোষের বৃদ্ধি এবং বিভাজন দশার চক্রাকার আবর্তনকে বলা হচ্ছে কোষ চক্র। তাহলে এখানে আরো একটা আমাদের শর্ট কোশ্চেন হয়ে গেল, কোষ চক্র। কোষের বৃদ্ধি ও বিভাজন দশার চক্রাকার আবর্তনকে বলা হচ্ছে কোষ চক্র। তাহলে বোঝা গেল কোষ বিভাজন ও কোষ চক্র কি, প্রথম কোন বিজ্ঞানী পর্যবেক্ষণ করেছিলেন আর কোন প্রাণীর দেহে সেটি পর্যবেক্ষণ করেছিলেন কোষ বিভাজন প্রক্রিয়াটাই। তাহলে হচ্ছে আমরা সালামান্ডার বলবো, আর হচ্ছে বিজ্ঞানীর নাম ফ্লেমিং। এইভাবে আমরা আপাতত 4টে শর্ট কোশ্চেন কিন্তু হয়ে যাবে। এরপরে চলে আসো ক্রোমোসোম। ক্রোমোসোমটা দেখার আগে, ক্রোমোসোম বোঝার আগে আমাকে একটু নিউক্লিয়াস নিয়ে কথা বলতে হবে। মানে নিউক্লিয়াস তোমরা জানো, এই যে নিউক্লিয়াসের প্রধান 4টে অংশ কি কি অংশ রয়েছে। চলো আমরা ছবিটা দেখি। এবার আমরা দেখবো ক্রোমোসোম কোথায় থাকে। তার জন্য নিউক্লিয়াসটা আমরা তো জানি, নিউক্লিয়াসটা এরকম আমি ছোট করে দেখাই, তোমরা একটু ফ্রেশ করে নিও ছবিটা। এটা কি নিউক্লিওলাস। এখান থেকে হচ্ছে পেঁচানো আমাদের নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিয় জালিকা, যেটাকে আমরা এবার বলবো ক্রোমাটিন জালিকা। নিউক্লিয় জালিকা, যার অপর নাম কি ক্রোমাটিন জালিকা। এই কোষ বিভাজনের সময় এই যে ক্রোমাটিন জালিকাগুলো যখন হচ্ছে এরকম পেঁচানো থাকে, কিন্তু যখন খুলতে থাকে না তখন হচ্ছে একটা এক্স আকৃতির গঠন নেই, এরকম এক্স আকৃতির গঠন নিচ্ছে, এরকম এক্স আকৃতির গঠন। সেটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমোসোম। তো এরকম আছে যে প্যাঁচটা খুলতে থাকে, অর্থাৎ এর মধ্যেই যে ডিএনএটা কিন্তু মনে রাখতে হবে। ডিএনএ আছে আমাদের মানে কোষে, এমনি তো নিউক্লিয়াসটা কিন্তু ছোট, তার মধ্যে ডিএনএ কে থাকতে হবে। আর ডিএনএ প্রায় হচ্ছে 7 সেন্টিমিটার মতো লম্বা হয়, কিন্তু প্রায় 7 সেন্টিমিটার। হচ্ছে আমাদের বইয়ে মনে হয়, একটু দেখে নিও কতটা আছে, দিয়েছে হচ্ছে হয়তো 2 মিটার মতো লম্বা। তাহলে তুমি হচ্ছে মনে রাখবে এটা, এই ডিএনএ এত মিটার লম্বা, 2 মিটার বলছে। তারপর আবার হচ্ছে কিন্তু নিউক্লিয়াসটা একেই ছোট, তার মধ্যে এই 2 মিটার জিনিসটাকে তুমি রাখবে, কিভাবে রাখবে? তো হচ্ছে তো পেঁচিয়েই থাকতে হবে, তাই না?
তাহলে কোষ বিভাজনের সময় যখন এই যে ক্রোমাটিন জালিকাগুলো খুলতে থাকে, এইভাবে যখন প্যাচটা খুলতে থাকে, তখন কিন্তু এক্স আকৃতির ক্রোমোসোম গঠন করে। আমরা একটু ক্লাস 10-এর মতন করেই বলছি যাতে একটু শর্টে। এইবার এই যে ক্রোমোসোমের যে এক একটা বাহু, এগুলোকে কিন্তু ক্রোমোসোমের বাহু বলা হয়। তো ক্রোমোসোমটা দেখতে কেমন আমরা যদি একটু এখানে দেখি, ক্রোমোসোম এটা কি মিডিলে সেন্ট্রোমিয়ার আমরা বলবো সবটাই। আর ওপরেরটা দেখো, এগুলো সবটাই কিন্তু বাহু। তা ক্রোমোসোমের এক একটা দুটো বাহু আছে আর প্রতিটা বাহুকে, ক্রোমোসোমের বাহুকে কি বলা হচ্ছে? ক্রোমাটিড বলা হচ্ছে। ক্রোমোসোমের বাহুকে বলা হয় ক্রোমাটিড। তাহলে আমরা যদি এখানে একটু ভাগ করে নিই লেখাটা, ক্রোমোসোমের বাহু দুই প্রকারের হয় কিন্তু, ঠিক আছে? ক্রোমোসোমের বাহু কয় প্রকার? দুই প্রকার। ক্রোমোসোমের বাহু একটা হচ্ছে পি বাহু বলা হয়, আর একটাকে কিউ বাহু। মনে রাখবে, পি বাহুটা হচ্ছে ছোট বাহুটাকে বলবো আমরা পি বাহু। দেখো ক্রোমোসোমের ছবিটাতে ক্রোমোসোমের বাহুগুলো কিন্তু একটা ছোট একটা বড় থাকে, আর ছোটটাকে আমরা কি বলবো? পি বাহু বলবো, আর হচ্ছে বড়টাকে বলবো কিউ বাহু। বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে ক্রোমাটিড, এটাও ক্রোমাটিড। এটাকে বলছি আমরা, ছোট বাহুটাকে বলছি পি, আর বড়টাকে বলছি কিউ। এইবার এই যে ক্রোমোসোমের যে একটা বাহু, ক্রোমোসোমের একটা বাহু থেকে যেরকম ভাবে দেখানো হয়েছে, এই প্যাঁচটা যদি এইভাবে খুলতে থাকে না, তখন কিন্তু কোষ বিভাজনের সময় ডিএনএ এর আকার ধারণ করে, অর্থাৎ দ্বিতন্ত্রী ডিএনএ। একটু এই ছবিটা আমাদের বইয়ে আছে, ক্রোমোসোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক। এটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট, এবার এটা পড়তে হবে ভালো করে, 2 মার্কসের আছে কোশ্চেনটা। তাহলে কি দেখা যাচ্ছে? কোষ বিভাজনের সময় যখন ক্রোমাটিন জালিকাগুলো এভাবে খুলতে থাকে, তখন আমরা বলবো এক্স আকৃতির যে ক্রোমোসোম, এক্স আকৃতির যে গঠন দেখা যায় সেটা হচ্ছে ক্রোমোসোম। তাহলে এটা হচ্ছে ক্রোমোসোম বলছি। ক্রোমোসোমের একটা বাহু থেকেই আবার কি পাচ্ছ তুমি? দ্বিতন্ত্রী ডিএনএ এর গঠন পাচ্ছ, তাহলে এটাই হচ্ছে ডিএনএ। আর ডিএনএ এর বিশেষ বিশেষ অংশকেই বলা হচ্ছে কিন্তু জিন। কোনটা বিশেষ অংশ? এই যে এই পার্টগুলোকে দেখছো, এই পার্টগুলোকে দেখছো, এই যে এই পার্ট, এগুলো হচ্ছে জিন। তাহলে ডিএনএ এর মধ্যেই কিন্তু আমরা জিন দেখতে পাচ্ছি। তাহলে ক্রোমোসোমটা বলতে গেলে দেখো, ডিএনএ আর জিনটাকে কি করছে না, বহন করছে। ক্রোমোসোম হচ্ছে কি করছে? ডিএনএ এবং জিনকে বহন করছে। এই জিন কোথায় থাকে? ক্রোমোসোমের মধ্যেই থাকে। এটা কিন্তু একটা শর্ট প্রশ্ন হয় যে জিন কোথায় থাকে, তাহলে বলবো জিন ক্রোমোসোমের মধ্যেই থাকে। এরা কি করে? ডিএনএ তো বংশগতির ধারক ও বাহক বলা হয়, তুমি জানো। জিন কি? তাহলে জিন হলো ডিএনএ এর বিশেষ বিশেষ অংশ, যা পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় সন্তানদের মধ্যে সঞ্চারিত করে। এভাবে তুমি সংজ্ঞাটা বলতে পারো। ক্রোমোসোম, ক্রোমাটিন জালিকা থেকেই যে আমরা এই গঠনগুলো পেলাম। যদি বলে ক্রোমাটিন জালিকা কাকে বলে, তাহলে নিউক্লিয়াসের মধ্যেই তুমি দেখতে পাচ্ছ গোটানো একটা গঠনমূলক অংশ। তাহলে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত গোটানো গঠনমূলক অংশকে ক্রোমাটিন জালিকা বলা হয়, তাই তো? এবার আমাদের সংজ্ঞাটা করে রাখতে হবে। সংজ্ঞা হচ্ছে ক্রোমোসোমের সংজ্ঞা, এটা কিন্তু পড়বে বই থেকে, পড়ো, আমি বলে দিচ্ছি তবুও। ক্রোমোসোমের সংজ্ঞা হচ্ছে, এটা কি বললাম, নিউক্লিক ক্রোমাটিন জালিকাটা কি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। এই যে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা, এটা কি দ্বারা গঠিত? নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন, সংক্ষেপে লিখলাম নিউক্লিক এনএ মানে নিউক্লিক অ্যাসিড, আর পি প্রোটিন। তাহলে সংজ্ঞাটা কিভাবে বলবো? নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত যে স্বপ্রজননশীল অংশ, শুনে শুনে লেখো, আর নাহলে এটা তুমি বই থেকেও করতে পারো। নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত যে স্বপ্রজননশীল অংশ পিতামাতার বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সন্তানদের মধ্যে সঞ্চারিত করে। ঠিক আছে? এখানে অনেক রকম ভাবেও অ্যাড করা যায়, যে তুমি বইয়ের টার্ম নিতে পারো, ওই ব্যক্তির কথা, বিবর্তনের কথা উল্লেখ করা আছে। কিংবা নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত যে স্বপ্রজননশীল অংশ জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। তো তার থেকে ভালো কথা আমরা জিনটা তো এইভাবে মনে রাখছি, তার জন্য সংজ্ঞাটা ওইভাবেই দুটোই সংজ্ঞা হয়ে যাবে। কিন্তু কি বলবো? নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত
যে সব প্রজননশীল অংশ পিতামাতার বৈশিষ্ট্যাবলী বংশ পরম্পরায় সন্তানদের মধ্যে সঞ্চারিত করে। একই রকম ভাবে তোমাকে যদি বলে জিন কি, জিন কি, তাহলে বলবো জিন হলো, এইটা কিন্তু অবশ্যই তোমাকে শুরুতে বলতেই হবে, জিন হলো ডিএনএ এর বিশেষ বিশেষ খণ্ড বা বিশেষ বিশেষ অংশ তারপর স্টার্ট করে দেবে, যা পিতামাতার বৈশিষ্ট্যাবলী বংশ পরম্পরায় সন্তানদের মধ্যে সঞ্চারিত করে। বোঝা গেল? আর এই জিনের যে তুমি দেখতে পাচ্ছ জিনের যে অবস্থান, ক্রোমোসোমের মধ্যে যে নির্দিষ্ট স্থানে জিন থাকে সেটাকে কিন্তু লোকাস বলে। তাহলে এটা আমাদের একটা শর্ট কোশ্চেন, এটা আমরা বংশগতিতে পড়বো আবার, লোকাস এলিল। তাহলে লোকাস কি? ক্রোমোসোমের মধ্যে নির্দিষ্ট স্থানে জিন যে নির্দিষ্ট স্থানে থাকে স্থানটাকে বলছে লোকাস। ঠিক আছে, এবার জিনের অপর নামটা মনে রেখো, জিনের অপর নাম হচ্ছে সিস্ট্রন। জিনের অপর নাম সিস্ট্রন। তাহলে আমরা পারবো এখান থেকে জিন বৈশিষ্ট্যগুলো। আর এটা হয়ে গেল এই যে এইটুকু, এখান থেকে এতটা জিনিস আমাদের ছবি সহ, তখন আর এটা দেবে না, তোমাকে বলবে ক্রোমোসোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্কটি লেখো। কারণ আমরা তো দেখতে পাচ্ছি ক্রোমোসোমের মধ্যে ডিএনএ, ডিএনএ থেকে জিন, তাহলে ক্রোমোসোমটা কি করছে, ডিএনএ এবং জিনকে বহন করছে, এগুলো তুমি একটু অ্যাড করবে। আর হচ্ছে বুঝতেই পারছি তাহলে এরা একে অপরের সঙ্গে আন্তঃসম্পর্ক যুক্ত, ইন্টার রিলেটেড, তাহলে এক এক সঙ্গে মানে একটার সঙ্গে একটা রিলেটেড রয়েছে, তাই তো? এটা বইয়ে আছে অনেক বড়, তুমি আমি যেভাবে বুঝিয়ে দিলাম তুমি এইভাবেও নিজে ব্যাখ্যা আকারে লিখতে পারো। চলো এবার আমরা চলে যাবো মেন ক্রোমোসোমে। এবার হচ্ছে ক্রোমোসোম। ক্রোমোসোমের সংজ্ঞা হয়ে গেল। ক্রোমোসোম প্রথম যে বিজ্ঞানী পর্যবেক্ষণ করেছিলেন, বিজ্ঞানীটার নাম তুমি মনে রাখবে, ওয়াল্ডেয়ার। হ্যাঁ, বিজ্ঞানী ওয়াল্ডেয়ার, পাশে লিখে রাখছি বিজ্ঞানীর নাম। তাহলে বিজ্ঞানী ওয়াল্ডেয়ারের কথা মনে রাখবো। আর ওদিকে কোষ বিভাজনে কোন বিজ্ঞানীর কথা বলা হলো? বিজ্ঞানী ফ্লেমিং। ক্রোমোসোম, ক্রোমোসোম বলতে দুটো শব্দে যদি আমরা ভেঙে দিই ক্রোমোসোমটাকে, একটা পাবো আমরা ক্রোমা, হ্যাঁ, আর একটা সোমা, এই দুটো ওয়ার্ড কিন্তু পাচ্ছি আমরা। ক্রোমা যার অর্থ হচ্ছে কিন্তু বর্ণ বা রং, সোমা কথাটার অর্থ এখানে দেহ। একটু ভূমিকা শর্ট কোশ্চেন আকারে একটু করে রাখো, আসে না। ক্রোমোসোম কাকে বলে মনে রাখতে হবে, সংজ্ঞাটা ভালো করে পড়ে রাখতে হবে। চলো এবার ক্রোমোসোমের একটু প্রকারভেদ গুলো দেখা যাক। এবার দেখবো ক্রোমোসোমের ভাগ, প্রকারভেদ। ক্রোমোসোমের প্রকারভেদ আমরা এইভাবে একটু করে রাখি এখানে, এখান থেকে দেখিয়ে দিলাম। ক্রোমোসোম দুই প্রকার, ঠিক আছে, অটোজোম আর অ্যালোজোম। অটোজোম আর অ্যালোজোম। এই অ্যালোজোমটার অপর নাম কিন্তু সেক্স ক্রোমোসোম। অটোজোম বা অ্যালোজোম বা সেক্স ক্রোমোসোম। দেখো পরীক্ষায় দুরকম ভাবে প্রশ্ন আসতে পারে, আমাদের সব টার্ম জেনে রাখতে হবে কোনটাকে কি বলা হয়। অটোজোম মনে রাখবে, এ কিন্তু আমাদের দেহের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি নির্ধারণ করে। পেনটা কোথায় গেল? হ্যাঁ, অটোজোম হচ্ছে আমাদের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, এক কথায় আমরা আছে মানে আমাদের দেহের গঠনটা কেমন হবে, কেমন দেখতে হবো, ঠিক আছে। অটোজোমটা দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, চারিত্রিক বৈশিষ্ট্য তুমি বলতে পারো। আর অ্যালোজোম বা সেক্স ক্রোমোসোমটা কি? এর লিঙ্গ নির্ধারণ করবে, মানে কে ছেলে হবে কি মেয়ে হবে, তো এই যে জিনিসগুলো সেটা কিন্তু সেক্স ক্রোমোসোম। তাহলে অটোজোম এখানে আমরা লিখে রাখছি দৈহিক বৈশিষ্ট্য বা চারিত্রিক, তুমি উল্লেখ করে দেবে দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। আর এটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে, মেল কি ফিমেল, তাই তো? আমাদের দেহকোষে মানুষের দেহকোষে ক্রোমোসোম সংখ্যা কত দেখো, এগুলো একটু ভালো করে সংখ্যাগুলো কিন্তু ঠিকঠাক মনে রাখবে, কারণ হচ্ছে এখানে খুব ভুল হয়। দেহকোষে ক্রোমোসোম সংখ্যা, দেহকোষে ক্রোমোসোম সংখ্যা 46টি আমরা জানি, তাই তো? আর জনন কোষে এটা কিন্তু অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 23টি।
জননকোষে অর্ধেক হয়। তা 46টি মধ্যে এই অটোজোমকে এ দ্বারা প্রকাশ করা হবে। অটোজোম থাকে কটি? 44টি। অটোজোম 44টি। আর এই অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম এক্স ও ওয়াই এই দুটোকে আমরা বলছি, তাই তো। স্ত্রী দেহে, পুরুষ দেহে প্রকৃতিটা কি আমরা জানি, এক্স ওয়াই তো, কিন্তু এভাবে লিখলে চলবে না, এটা তোমাকে সংক্ষেপে বোঝানোর জন্য শুধু। তারপর ফাইনাল যেটা আমরা পরীক্ষার মতন করে লিখবো প্রকৃতিটাকে, সেটাকে দেখাচ্ছি। স্ত্রী দেহ মানে এক্স এক্স। এবার 44টি অটোজোমকে এ দ্বারা প্রকাশ করা হয়। তা পরীক্ষায় যদি আমাদের বলে যে পুরুষ দেহে মানে মেল, এদের ক্রোমোসোমের বিন্যাসটি লেখো, ক্রোমোসোমের বিন্যাস বা ক্রোমোসোমের প্রকৃতি যদি বলে দেয়, তাহলে ক্রোমোসোমের বিন্যাসটাই থাকে লেখা প্রশ্নতে। ক্রোমোসোমের বিন্যাস মেল, তাহলে কিভাবে লিখবে? 44A প্লাস XY। ঠিক আছে, দেখো 44 আর 45 46 অটোজোমকে আমরা এ দ্বারা প্রকাশ করছি। একই রকম ভাবে ফিমেল হচ্ছে ক্রোমোসোমের বিন্যাস 44A প্লাস XX, তাই তো। এখন এই যে ক্রোমোসোম, জনন কোষে যদি বলে মানুষের জনন কোষে ক্রোমোসোম সংখ্যা কত, তাহলে কিন্তু 23টি। এই ক্রোমোসোম গুলো যদি জোড়ায় জোড়ায় অবস্থান করে, মানে এরকম ভাবে জোড়ায় যদি অবস্থান করে, তখন সেটাকে আমরা বলবো ডিপ্লয়েড সেট। আর যদি এইভাবে অবস্থান করে ক্রোমোসোম, মানে একটাই সেট তুমি যদি দেখতে পাও, একটাই সেটে যখন অবস্থান করবে তখন সেটাকে বলবো আমরা হ্যাপ্লয়েড। তাহলে এটা হচ্ছে হ্যাপ্লয়েড সেট। হ্যাপ্লয়েড সেটকে কিভাবে প্রকাশ করা হয়? এন দ্বারা। আর ডিপ্লয়েডটা একটু ছোট করে দেখায় এখানে, এরকম জোড়ায় জোড়ায় যখন থাকবে অবস্থান করবে তখন সেটাকে ডিপ্লয়েড সেট বলবো, তাই তো। আচ্ছা, একটু এখানে বুঝিয়ে দিই ভালো করে। এটা ডিপ্লয়েড সেটকে কি দ্বারা প্রকাশ করব? 2n। তো হ্যাপ্লয়েড সেট আর ডিপ্লয়েড সেট বোঝা গেল। এবার দেখো আমাদের মানে এখানে লাগবে আমাদের গ্যামেট কথাটা একটা। তো এই যে ধরে নাও 44A প্লাস XY এর কথা যদি বলি, তো এটা সরি পিতার ক্ষেত্রে, পিতা যদি আমরা ভাবি, তাহলে ছেলেদের পুরুষ দেহে তো এটা যখন ভাগ হয় না, তো দুটো গ্যামেট পাওয়া যায়। শুক্রাণুতে 22A প্লাস এক্স কিংবা 22A প্লাস ওয়াই, এই দুটোই তো গ্যামেট, মানে এটা ভাগ করে এটা পাচ্ছি। এটা আমরা সহজভাবে একটু শুধুমাত্র তোমার বোঝানোর জন্য, যখন আমরা ক্রস করব পিতা পুত্র যে লিঙ্গ নির্ধারণ, ভূমিকাকার, এগুলো যখন আমরা করব তখন তুমি আরো এগুলো ফুল ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমাদের একটু জেনে রাখতে হবে যে দুই ধরনের গ্যামেট পুরুষ দেহে পাওয়া যাচ্ছে। দুই ধরনের গ্যামেট পাওয়ার জন্য কিন্তু আমরা সেটাকে আমরা কি বলবো? আলাদা আলাদা গ্যামেট দেখতে পাচ্ছ, এই জন্যই মেল যারা পুরুষদেরকে কি বলা হয়? হেটেরোগ্যামেটিক মেল। এটা কিন্তু মনে রাখতে হবে শর্ট কোশ্চেন আকারে। মেলদের আমরা কি বলবো? হেটেরোগ্যামেটিক বা হেটেরোগ্যামেট বলা হয়। এটা হচ্ছে হেটেরোগ্যামেট, আলাদা আলাদা গ্যামেট পাচ্ছি, যেমন এক্স ওয়াই। তাহলে স্ত্রীদের দেখো ক্রোমোসোম মানে এর গ্যামেট, অর্থাৎ যে প্রকৃতি এক্স এক্স, তো দুটোই তো একই রকম দেখতে। তাহলে এখন যদি এটাকে যদি আমরা ভেঙে দেখি যে গ্যামেট দুটো পাবো, সেটা কি কি পাবো? 44A প্লাস এক্স এক্স, এটাকে যদি তুমি ভাঙো যে গ্যামেট দুটো পাওয়া যাবে, তাহলে নিশ্চয়ই জননকোষে এটা পাওয়া যাবে ডিম্বাণুতে 22A প্লাস এক্স, আবার হচ্ছে 22A প্লাস এক্স, তাই তো। তো গ্যামেট গুলো দেখতে একই, এটাকে ওই জন্যই বলা হবে কি? ফিমেলদেরকে কি বলবো? চলো এগুলো মুছে দিই, এগুলোর কাজ হয়ে গেছে, বুঝে গেছো। হোমোগ্যামেট, এগুলোকে আমরা হোমোগ্যামেট বলবো। তাহলে যখন গ্যামেট গুলো দেখতে একই তখন আমরা বলবো হোমো কথাটা ব্যবহার করবো, আর যখন আলাদা দেখবো তখন সেটাকে হেটেরো কথাটা ব্যবহার করবো। তাহলে এগুলো কিন্তু শর্ট প্রশ্ন হয় যে হেটেরোগ্যামেটিক মেল কাদের বলে, এই হেটেরোগ্যামেটিক মেল কেন বলা হচ্ছে। আর 1 নম্বরেও চলে আসে অনেক সময়, 2 নাম্বার, এগুলো একটু নিজের ভাষায় গুছিয়ে লিখবে। আর ফিমেল হোমোগ্যামেটিক বলছি আমরা ফিমেলদের, তাই তো। তাহলে এই হচ্ছে দুটো শর্ট কোশ্চেন গেল এখান থেকে। এবার এরপরে আমরা দেখবো
একটু সংখ্যাগুলো দেখো, এখানে একটু খেয়াল রাখবে, মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 46, তাহলে অটোজোম সংখ্যা কত? দেহকোষে অটোজোম সংখ্যা 44 কিন্তু। আর সেক্স ক্রোমোজোম সংখ্যা দুটো। এটা মুছে দিচ্ছি তোমাকে মনে রাখার জন্য, যাতে আমাদের মাথায় থাকে। অটোজোম আর সেক্স ক্রোমোজোম। যদি বলে মানুষের দেহকোষে যদি বলে অটোজোম সংখ্যা, তাহলে কত বলবো? 44টি। সেক্স ক্রোমোজোম সংখ্যা দুটি। টোটাল ক্রোমোজোম সংখ্যা কত হলো? 46। আর যদি বলে জনন কোষে, তাহলে এর অর্ধেক, 46-এর অর্ধেক কত ছিল? 23 ছিল। অটোজোম কত? 22টি। আর সেক্স ক্রোমোজোম একটি। এই 44টি, এখানে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে অটোজোমে, তাহলে 44 তুমি পেলে না, তাহলে কি পেতে পারো? 22 জোড়া। খুব খেয়াল রাখতে হবে, এই যে জোড়া টি, এগুলোতে কিন্তু অনেক ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। তাহলে এগুলো একটু শর্ট কোশ্চেন, তোমরা নিজেরা কিন্তু ঠিকঠাক ভাবে বুঝে প্রশ্নের উত্তর দেবে। এবার যেটা আমরা গ্যামেটের কথা বলছিলাম না, তাহলে মানুষের শুক্রাণুতে, পুরুষদের শুক্রাণুতে সেক্স ক্রোমোসোমের সংখ্যা, জনন কোষ বলতে কিন্তু এখানে সেই শুক্রাণু আর ডিম্বাণু কথা আমরা বলবো। অর্থাৎ যে গ্যামেট গুলো দিয়ে প্রশ্নটা কিভাবে আসবে, তোমাকে শুক্রাণুতে সেক্স ক্রোমোসোমের সংখ্যা একটি, তাহলে পুরুষ দেহে শুক্রাণুতে কি ক্রোমোসোমটা পাবো? মানে হয় একটি এক্স অথবা ওয়াই, এভাবে লিখবো। আর ডিম্বাণুতে শুধুমাত্র একটি এক্স। ঠিক আছে, তাহলে শুক্রাণুতে একটু উল্লেখ করে রাখি, এইভাবে একটি এক্স অথবা ওয়াই। হ্যাঁ, আর ডিম্বাণুর কথা বলবে একটি এক্স। এই সেক্স ক্রোমোসোমের সংখ্যা আমরা জানি একটি, তখন হচ্ছে হয় একটি এক্স অথবা ওয়াই থাকবে গ্যামেট, আর ডিম্বাণুতে একটি এক্স থাকবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট টপিক। এবার দেখবো আমরা ক্রোমোসোমের সরল বাহ্যিক গঠন। ঠিক আছে, ক্রোমোসোমের বাহ্যিক গঠন, সরল বাহ্যিক গঠন, বা এদিকে ক্রোমোসোমের ভৌত গঠন, অর্থাৎ ক্রোমোসোমের মধ্যে যা যা অংশগুলো রয়েছে না, আমাদের একটু ভালো করে এগুলোকে শর্ট কোশ্চেন হিসেবে করতে হবে। সংজ্ঞা আছে অনেক সময় তো। আচ্ছা, এটাতে যাওয়ার আগে আমরা একটু কথা বলি ক্রোমোসোমের, যে মানুষের আমাদের ক্ষেত্রে ক্রোমোসোম সংখ্যা কত আমরা জানলাম? 46টি। ঠিক একই রকম ভাবে তুমি একটু মনে রাখবে যে ভিন্ন ভিন্ন জীবের মধ্যে ক্রোমোসোম সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন হয়। যেমন মটর গাছের ক্ষেত্রে 14টি, ধান গাছের ক্ষেত্রে 24টি, হ্যাঁ, পায়রার ক্ষেত্রে তুমি মনে রাখবে 80টি। তো এই ধরনের শর্ট কোশ্চেন গুলো তুমি বইয়ে জানার বিষয়, যেখানে আছে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সেট কাকে বলে, ওখান থেকে তুমি একটু করে নেবে যে কোন জীবেদের মধ্যে ক্রোমোসোম সংখ্যা কত। এখন হচ্ছে আরো একটা শর্ট কোশ্চেন তোমরা ওখান থেকে করবে, যে সবচেয়ে কম সংখ্যক বেশি সংখ্যক যে ক্রোমোসোম রয়েছে এমন একটি উদ্ভিদ কিংবা প্রাণীর নাম জানতে চাইতে পারে। যেমন প্রাণীর নাম বলবো আমরা আলাকান্থা এসপি, প্রায় 1600টি ক্রোমোসোম। মানে ভাবতে পারছো কতটা বেশি। সবচেয়ে কম, যে কমের মধ্যে একটা পিঁপড়ের নাম রয়েছে, হ্যাঁ, প্রাণীর ক্ষেত্রে। আর উদ্ভিদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে, যদি জিজ্ঞাসা করে, তাহলে প্রায় 1260টি ক্রোমোসোম উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে আমরা বলবো একটি ফার্নের নাম দেওয়া আছে, অফিওগ্লোসাম রেটিকুলেটাম। এগুলো শর্ট কোশ্চেন একটু করে নিও। ক্রোমোসোমের ভৌত গঠনের মধ্যে দেখো, ক্রোমোসোমের মধ্যে যে সরু সূত্রাকার গঠনটি দেখা যায় সেটাকে আমরা বলবো ক্রোমাটিড। এই ক্রোমাটিড, এই যে সরু সূত্রাকার অংশটা, কোষ বিভাজনের যে ইন্টারফেস দশা, কোষ বিভাজন হওয়ার আগে কোষের কিন্তু প্রস্তুতি চলে। কোষ বিভাজনের প্রস্তুতি দশার নাম হচ্ছে ইন্টারফেস দশা, মনে রাখবে। কোষ বিভাজনের প্রস্তুতি দশার নাম কি বললাম? ইন্টারফেস দশা। এই ইন্টারফেস দশায় যে সূক্ষ্ম তন্তুগুলো, মানে অর্থাৎ সরু সূত্রাকার যে অংশটা, এরই নাম কিন্তু ক্রোমোনিমা। এক বচনে এটা, একে আবার বহু বচনে ক্রোমোনিমাটাও বলা হয়। তো ক্রোমোনিমাটা এগুলো কিন্তু সবটাই একই জিনিস। ক্রোমাটিড, শুধু ভিন্ন অবস্থায় ভিন্ন নাম। কি বললাম? এই ক্রোমোনিমা এরা কিন্তু ইন্টারফেস দশায়, এর নাম হচ্ছে ইন্টারফেস দশায় ক্রোমোনিমা। এটাই পরবর্তীতে ক্রোমাটিডে পরিণত হয়, মনে থাকবে। আর এই যে সরু সূত্রাকার যে অংশগুলো দেখতে পাচ্ছ, অর্থাৎ ক্রোমাটিডের, আমরা এই পার্টগুলো এটাকে যদি একটু এইভাবে দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে ছোট ছোট করে আঁকা হয়েছে, তো এখানে যে এই যে পুঁতির মতো অংশগুলো নাম হচ্ছে ক্রোমোমিয়ার। এটা হচ্ছে ক্রোমোমিয়ার। তাহলে এখান থেকে আমরা চিহ্নিতকরণ করে দিই, এটা হচ্ছে ক্রোমোমিয়ার।
তাহলে এটাও হচ্ছে ক্রোমোমিয়ার। এই দুটি ক্রোমোমিয়ারের মাঝে দেখতে পাচ্ছ একটা অঞ্চল রয়েছে, দুটি ক্রোমোমিয়ারের মাঝের স্থানকে আমরা কি বলবো? আন্তঃক্রোমোমিয়ার। তাহলে একদম ঠিক মাঝখান থেকে তোমাকে দাগ টেনে দেখাতে হবে, এটা হচ্ছে আন্তঃক্রোমোমিয়ার। বোঝা গেল? যাতে বোঝা যায়, এখানে ছোট করে দেখাচ্ছি, এখানে একটু বড় করে এঁকে দিলাম, একটু দেখে নাও। যখন যে ক্রোমাটিডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না সরু পুঁতির মতো, মানে যে পুঁতির মতো অংশগুলো লক্ষ্য করা যাচ্ছে সেগুলোকে বলবো ক্রোমোমিয়ার। আর দুটি ক্রোমোমিয়ার, এটাও ক্রোমোমিয়ার এটাও ক্রোমোমিয়ার, তাহলে দুটি ক্রোমোমিয়ারের মাঝের অঞ্চলটাকে আমরা কি বলবো? আন্তঃক্রোমোমিয়ার। ঠিক আছে, এইবার ক্রোমোসোমের মধ্যে বিভিন্ন খাঁজ লক্ষ্য করা যায়। ক্রোমোসোমের মাঝ বরাবর যে খাঁজটা লক্ষ্য করা যাবে, এই যে ক্রোমোসোমের মধ্যে যে মাঝ বরাবর যে খাঁজ থাকে সেটাকে আমরা বলবো মুখ্য খাঁজ, মুখ্য খাঁজ বা প্রাথমিক খাঁজ। এই মুখ্য খাঁজ বাদে বাকি যে খাঁজটা লক্ষ্য করা যায় সেটাকে বলবো গৌণ খাঁজ। আর এই প্রাথমিক খাঁজ অংশে বা মুখ্য খাঁজ অংশে যে ঘন অরঞ্জিত স্থানটি রয়েছে, অরঞ্জিত অংশ, সেটাকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার। আমরা ক্রোমোসোমটা এঁকেছিলাম যে ক্রোমোসোম কেমন হয় এক্স আকৃতির দেখতে, মাঝের অংশটাকে কি বলেছি? সেন্ট্রোমিয়ার। তো প্রাথমিক অংশে, এই প্রাথমিক খাঁজ অংশে বা মুখ্য খাঁজ অংশে যে ঘন অরঞ্জিত অংশটি থাকে তাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর সেন্ট্রোমিয়ারের দুপাশে এরকম প্লেট সদৃশ, প্রোটিন নির্মিত প্লেট সদৃশ যে অংশটি লক্ষ্য করা যায় সেটার নাম হচ্ছে কাইনেটোকোর। এটাকে বলবো আমরা কাইনেটোকোর। কাইনেটোকোর সঙ্গে প্রায় 40টি অনুনালিকা কিন্তু যুক্ত থাকে। বেমতন্তু গঠনের সময় এটা সাহায্য করে কাইনেটোকোর। আমাদের পরীক্ষায় কিন্তু বলতেই পারে কাইনেটোকোর কি, কাইনেটোকোরের কাজ লেখো। তো এগুলো একটু বইয়ে দাগিয়ে নাও, কোনটাকে কোন অংশ, কোনটাকে কি বলছি আমরা কিন্তু উল্লেখ করে দিচ্ছি। এবার বই থেকে একটু সংজ্ঞাগুলো নেবে। বেমতন্তু এরকম ভাবে কিন্তু তন্তুগুলো এরকম দেখানো আছে, দেখবে মেটাফেজ ক্রোমোসোমের মধ্যে মনে হয় বইয়ের। তো এরকম প্রায় 40টি অনুনালিকার কথা একটু মনে রাখবে, আমি এখানে লিখে রাখছি 40টি অনুনালিকা দ্বারা যুক্ত, এটা খেয়াল রেখো। আর হচ্ছে বেমতন্তু গঠনে যে মুখ্য ভূমিকা পালন করে সেটা একটু কাজটা বই থেকে করে নেব। ঠিক আছে, এবার এই গৌণ খাঁজ অঞ্চল থেকে, যেমন উপরের পার্ট দেখো, এই গৌণ খাঁজ অঞ্চল থেকে, এটা তো টেলোমিয়ার প্রান্ত, মানে ক্রোমোসোমের দুই প্রান্ত দেশকে টেলোমিয়ার বলা হয়, এটা হচ্ছে টেলোমিয়ার। আর এই টেলোমিয়ারের কোনো অংশ যদি, টেলোমিয়ার অঞ্চলটি যদি হচ্ছে ফোলা বাল্বের মতন দেখায়, তখন সেটাকে আমরা বলবো স্যাটেলাইট। এটা যেমন স্যাটেলাইট। আর যে ক্রোমোসোমে স্যাটেলাইট প্রেজেন্ট, স্যাটেলাইট উপস্থিত যে ক্রোমোসোমে, তখন আমরা বলবো তাকে স্যাট ক্রোমোসোম। তাহলে এই যে ক্রোমোসোমটা, এটার কথা হচ্ছে স্যাট ক্রোমোসোম, কারণ স্যাটেলাইট আছে, তাই তো। গৌণ খাঁজের, এই গৌণ খাঁজের যে অঞ্চল থেকে নিউক্লিওলাস সৃষ্টি হয়েছে, এটা নিউক্লিওলাস, একটু পয়েন্ট করে রাখি এখানে, নিউক্লিওলাস। ঠিক আছে, তো গৌণ খাঁজের যে অঞ্চল থেকে নিউক্লিওলাসের সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা কি বলবো? নর অঞ্চল। ধরো এখান থেকে সৃষ্টি হয়েছে, তখন সেটাকে আমরা বলবো নর অঞ্চল। নর অঞ্চল, যার পুরো নাম কি? নরের পুরো নাম, এটা কিন্তু এটা আলাদাই একদম। হ্যাঁ, এবার এখানে এখানে লিখে দিই, নরের পুরো নাম নিউক্লিওলার, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। নর অঞ্চল কি? যে গৌণ খাঁজে, ক্রোমোসোমের গৌণ খাঁজের যে অঞ্চল থেকে নিউক্লিওলাসের সৃষ্টি, সেটাকে আমরা বলবো নর অঞ্চল। ঠিক আছে, তো এই কটা জিনিস আমাদের কিন্তু খুব ভালোভাবে এখান থেকে পড়তে হবে। আর সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোসোম আবার 4 প্রকার, এটাও তোমাদের একটু ছবি সহ একটু মনে রাখতে হবে। মানে ছবি বলতে এখানে ইংরেজি কোন অক্ষরের মতো দেখতে লাগে, এক একটি ক্রোমোসোমকে এক এক রকম লাগে দেখতে। তো সেন্ট্রোমিয়ার কিন্তু কোথাও কখনো মাঝখানে অবস্থান হতে পারে, কখনো টেলোমিয়ার প্রান্তে অবস্থান হতে পারে। ঠিক আছে, এটা ধরে নাও, সেখানে লিখে রাখি। তাহলে এটা আমাদের কমপ্লিট। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোসোম 4 প্রকার। ঠিক আছে, 1 নম্বর কি? টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক মানে ক্রোমোসোমটা হচ্ছে, সেন্ট্রোমিয়ারটা কোথায় অবস্থান করবে? ক্রোমোসোমের একেবারে টেলোমিয়ার প্রান্তে। ঠিক আছে,
টেলোমিয়ার প্রান্তে, অর্থাৎ ক্রোমোসোম হচ্ছে এই সেন্ট্রোমিয়ার হচ্ছে এখানে, এরকম লাগবে এই বাহুটা এখানে একেবারে টেলোমিয়ার প্রান্তে ধরে নাও আছে, বই থেকে ছবিটা নিও, আমি এরকম দেখে দিচ্ছি। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, তাহলে কোথায় অবস্থান করছে? টেলোমিয়ার প্রান্তে। দেখতে কেমন লাগবে? একে দেখতে হচ্ছে ইংরেজি অক্ষর আই এর মতো, এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক কোনটা? অ্যাক্রোসেন্ট্রিক কাকে বলবো? যখন টেলোমিয়ারের খুব কাছাকাছি, অর্থাৎ এখানে এখানে একটা বাহু, এখানে হচ্ছে সেন্ট্রোমিয়ারটা রয়েছে, আর একটা বাহু এরকম, মানে দেখতে গিয়ে কিন্তু এরকম তুমি লম্বা এখানে না, মানে একটু বেঁকে থাকে, অর্থাৎ যে আকৃতির লাগে দেখতে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর হচ্ছে মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক কোনটা? একেবারে মাঝ বরাবর, এখানে সেন্ট্রোমিয়ার, এখান থেকে একটা বাহু এরকম, মানে ভি এর মতো লাগবে দেখতে, ঠিক আছে? তাহলে এই যে এটা সেন্ট্রোমিয়ার, তাহলে সেন্ট্রোমিয়ার যখন ক্রোমাটিডের কি বলবো, মানে ক্রোমোসোমের মধ্যে যখন সেন্ট্রোমিয়ারটা একবারে মাঝ বরাবর অবস্থান করছে, তখন সেটাকে আমরা বলছি মেটাসেন্ট্রিক। আরেকটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। এটা দেখতে কেমন? সাবমেটাসেন্ট্রিক হচ্ছে দেখতে অনেকটা এল আকৃতির, মানে মাঝেও না, মানে একটু ঠিক ওপরে, মাঝখান থেকে ঠিক একটু উপরে থাকবে, আর দেখতে এরকম লাগবে এল এর মতো, তাহলে হচ্ছে এল আকৃতির। এটা একটু খেয়াল রাখবে যে কোনটা কোন আকৃতির, যাতে আমাদের মাথায় থাকে। টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক আর সাবমেটাসেন্ট্রিক, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোসোমের 4টে ভাগ। এইবার তোমাকে আরো একটা কথা একটু জানিয়ে রাখি, এই যে স্যাট ক্রোমোসোম কথা বললাম না আমরা, স্যাটেলাইটের কথা, ক্রোমোসোমের মানে আমাদের দেহে আমাদের 46টি ক্রোমোসোমের মধ্যে কত নম্বরে কত নম্বর ক্রোমোসোমগুলোতে স্যাটেলাইট প্রেজেন্ট, এটা তুমি জেনে রাখতে পারো। 13, 14, 15, 21, 22, হ্যাঁ, এই নাম্বারগুলোতে কিন্তু আমাদের স্যাটেলাইট প্রেজেন্ট, অর্থাৎ এগুলো স্যাট ক্রোমোসোম আমাদের দেহে। আর SAT এর পুরো নাম সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো, তো ব্যাস, এই হচ্ছে আমাদের ক্রোমোসোমের টোটাল ভৌত গঠন। এরপরে আমরা রাসায়নিক গঠন নিয়ে কথা বলবো। ততক্ষণ সবাই ভালো থেকো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক করো বেশি বেশি করে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী নতুন আপডেটগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।